আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু থিওরি নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব ডিফারেন্সিয়েশনের সম্পূর্ণ থিওরিটা 2টা ক্লাসের মধ্যে শেষ করার। তার মধ্যে আজকে আমাদের এটা ফার্স্ট লেকচার, তো চলো শুরু করা যাক। ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হল লিমিট। লিমিট ব্যাপারটা কি এটা একটু আলোচনা করা যাক। লিমিট জিনিসটা কি? মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন মনে করো একটা ফাংশন আছে, যে ফাংশনটা হলো এরকম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এটা এক্সের একটা ফাংশন। সাপোজ মনে করো এই ফাংশনটার গ্রাফটা এইরকম। এই গ্রাফের উপরে এইখানে মনে করো একটা বিন্দু আছে। এই বিন্দুতে মনে করো এক্স এর যে মান, সেই মানটা মনে করো এ। তাহলে আমি বলতে পারবো এইখান থেকে এতটুকুর মান হলো এ। তাহলে এখানে ফাংশনের মানটা কি পাবো? এফ অফ এ। আমি ধরলাম এই মানটা হলো জেড, তাহলে অবশ্যই ওয়াই এর মানটা জেড, এটাই ওয়াই। তাহলে এই বিন্দুতে আমি স্থানাঙ্ক লিখতে পারবো এ কমা জেড। একটু এই জিনিসটা মনে রাখবা, ওয়াই এর যেটা মান এটাই কিন্তু ওর ফাংশনের মান। তাহলে আমি বলতে পারবো এখানে ভুজটা যদি এ হয় তাহলে ফাংশনের মানটা হলো জেড। এখন একটা জিনিস চিন্তা করো, আমি এ এর থেকে ছোট যদি একটা সংখ্যা নিতাম, মনে করো এইখানে একটা সংখ্যা নিছি, তাহলে এই সংখ্যাটা এ এর থেকে ছোট, তাহলে এই সংখ্যার জন্য এই ফাংশনের মানটা কি পাইতাম? এক্স্যাক্টলি এই জায়গাটায়। এই সংখ্যাটাকে যদি আমি এর আর একটু কাছে নিতে চাইতাম, এইখানে নিলাম, তাহলে ফাংশনের মানটা আমি পাইতাম এই জায়গাটায়। এই মানটাকে যদি আমি আর একটু কাছে নিতাম, এর আর একটু কাছে, তাহলে আমি মানটা পাইতাম এইখানে। তাহলে দেখো এক্স এর মান এ এর যত কাছে যায়, ফাংশনের মানটা জেড এর তত কাছে যাচ্ছে। এইখানে ফাংশনের মানটা হলো জেড। তো এক্স এর মান, এইখানে এক্স এর মানটা হলো এ। এক্স এর মান আমি এর যত কাছে নিচ্ছি, ফাংশনের মানটা জেড এর তত কাছে যাচ্ছে। তাহলে আমি লিখবো এ এর মান, এক্স এর মান এ এর যত কাছে যায়, ফাংশনের মান জেড এর তত কাছে যায়। তাহলে আমি বলতে পারি না যে ফাংশনের মান, এক্স এর মানটা যদি এতেই যাইতো, তাহলে ফাংশনের মানটা আসলে জেডেই যাইতো। এখন চিন্তা করলাম যে আচ্ছা, আমি তো এই যে বাম সাইড থেকে এ এর দিকে গেলাম, আমি ডান সাইডের থেকে এ এর দিকে আসি। এখন আমি যদি এ এর থেকে বড় একটা সংখ্যা নিতাম, এটা একটু মুছে দেই, এ এর থেকে বড় একটা সংখ্যা নিলাম, তাহলে ফাংশনের মানটা আমি এইখানে পাবো, এই পজিশনে। এই সংখ্যাটা যদি আমি এর আর একটু কাছে আনি, তাহলে আমার ফাংশনের মানটা আসবে এইখানে। এইটাকে যদি আমি এর আরও কাছে আনি,
তাহলে ফাংশনের মানটা জেডের আরও কাছে আসবে। তাহলে যেই পাশ থেকে আমি এর কাছে আমি আসতেছি এক্সের মানটা, ফাংশনের মানটা জেডের তত কাছে যাচ্ছে। তো এই জিনিসটাকেই গণিতের ভাষায় এইভাবে লেখা হয় যে এক্সের মানটা যদি এর দিকে যায়, এইটাকে পড়া হয় এক্স টেন্স টু এ, মানে এক্সের মানটা যদি এর সীমানার দিকে যায়, তাহলে এই ফাংশনের মানটা জেডের দিকে যায়। এই যে এক্সের মানটা এর সীমানার দিকে গেল, এই জন্যই আমরা বলি এটাকে লিমিট। লিমিট মানে জাস্ট সীমা। যেহেতু আমরা এর কাছাকাছি যাচ্ছি, মানে এক্সের মানটা এর সীমানার দিকে যাচ্ছে, এর ফলে ফাংশনের মানটা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে এইভাবে বলি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু জেড। এখন একটা জিনিস দেখো, আমি যখন এক্সের মান এই বাম সাইডের থেকে এর দিকে নিছি, তখন আমরা একে বলবো লেফট হ্যান্ড লিমিট। এটাকে এভাবে লেখা হয় লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ। এ নেগেটিভ বলতে কি বোঝায়? এর বাম দিকের থেকে এর দিকে আমি আসতেছি। আর যখন আমি এক্সের মান এর ডান দিকের থেকে এর দিকে আসতেছি, তখন এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ। এ পজিটিভ বলতে কি বোঝায়? এক্সের মান এর ডান দিক থেকে এর দিকে আসতেছে। তো আমি যেই দিক থেকে এর দিকে যাই, সেই দিক থেকেই লিমিটের মান পাই জেড। এখানেও পাইলাম জেড। যদি কোনো সময় দুই দিক থেকেই আসলে লিমিটের মানটা সেম পাওয়া যায়, মানে এর মানের দুই দিক থেকেই আসলে ফাংশনের মানটা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যায়, তখন আমরা বলি ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে। তো এই জিনিসটা খুবই স্বাভাবিক যে ভাইয়া এখানে গ্রাফটা কন্টিনিউয়াস, এই গ্রাফের মাঝখানে কোনো মানে এরকম কোনো বিন্দু আপনি পাবেন না যে এখানে এক্সের কোনো একটা মানের জন্য ওয়াইয়ের মান নাই। আসলে লিমিট দিয়ে আমাদের চিন্তা করে লাভটা হইল কি? তো বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করার জন্য আর একটু চিন্তা করা যাক। মনে করো একটা ফাংশন আমরা চিন্তা করি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। আচ্ছা, আমি কি এই ফাংশনের এক্সের যে কোনো মান বসাইতে পারবো? আমি যে কোনো মানের জন্য কি ফাংশনের মানটা পাবো? তো একটু বিষয়টা নিয়ে একটু চিন্তা করা যাক। দেখো, আমি যদি এখানে এক্সের মান 1 বসাইতাম, এক্স ইকুয়াল টু 1, তাহলে আমার ফাংশনের মানটা কি আসতো? এফ অফ এক্স ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 9 বাই 1 মাইনাস 3। তাহলে এখানে আসতো -8, নিচে -2, মানটা তাহলে 4। আমি যদি এক্সের মান 2 বসাইতাম, তাহলে ফাংশনের মানটা কি আসতো? 2 স্কোয়ার মাইনাস 9, নিচে 2 মাইনাস 3 ইকুয়াল টু 4 মাইনাস 9 বাই -1 ইকুয়াল টু -5 বাই -1। এই মানটা শুধু 5। আচ্ছা, আমি যদি এক্সের মান 4 বসাইতাম, তাহলে কি হইতো? 4 স্কোয়ার মাইনাস 9 বাই 4 মাইনাস 3, তাহলে 16 মাইনাস 9, নিচে হলো 1, তাহলে এইখানে মানটা আসতো 7।
আচ্ছা, আমি যদি এখানে এক্সের মানটা 3 বসাইতাম তাহলে কি হইতো? আমি প্রথমে 1 বসাইছি, এরপরে 2 বসাইছি, এরপরে এক্সের মান 3 বাদ দিয়ে আমি 4 নিলাম। আমি 3 কেন নিলাম না? আমি যদি এক্সের মানটা 3 নিতাম তাহলে কি হইতো? তাহলে ফাংশনের মানটা আসতো f(3), সরি এই জায়গাগুলো আসলে f(1) লেখা উচিত, এখানে f(2), এটা f(4), তাহলে এটা f(3). তাহলে এখানে আসতো 3² - 9, নিচে 3 - 3। কাহিনীটা কি হলো? 3² এর মানও 9, মাইনাস আছে 9, নিচে আছে 3 - 3, তাহলে উপরেও আসবে 0, নিচেও আসবে 0। বিষয়টা কি? এই যে 0/0 এই জিনিসটার মান আসলে কত? এই জিনিসটা দেখো, আমরা জানি নিচে যখন কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ দেওয়া হয় তখন আমরা বলি উপরে সামথিং আছে, মনে করো, তখন আমরা এই জিনিসটাকে অসংজ্ঞায়িত বলি। অসংজ্ঞায়িত বানানটা কি হবে? কিছু একটা। তো এই জিনিসটা নিয়ে কেউ কেউ ভেজাল শুরু করলো যে 0/0 যেহেতু নিচে 0 দিয়ে ভাগ দেওয়া হয়েছে তাই এই মানটা অসংজ্ঞায়িত। আবার কেউ বললো যে না, যেহেতু উপরেও 0 নিচেও 0, তাহলে 0 0 কাটা, মান হবে হলো 1। আবার কেউ বললো না, উপরে যেহেতু 0 আছে, কোনো ভগ্নাংশের উপরে 0 থাকা এইটার মানে বোঝা হলো 0। তার মানে এই জিনিসটার উপরে যেহেতু 0 আছে, এর মানটা হলো তাহলে 0। তো এক একজন এক এক রকম মত দিল। তখন গণিতবিদরা দেখলো যে এই জিনিসটা ঝামেলা সৃষ্টি করতেছে। তখন তারা বললো আসলে এই 0/0 এই জিনিসটাকে আমরা নির্ণয় করতে পারি না। তারা এই জিনিসটার নাম দিল অনির্ণীয়। এরকম অনির্ণীয় আকার গণিতের 60টা আছে। তো আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হলো, যখন আমি এক্স এর মান 3 বসাইলাম তখন মানটা অনির্ণীয় চলে আসতেছে। এর মানে এক্স এর মান 3 এর জন্য এই ফাংশন কোনো রকম মান দেয় না। এই জায়গায় আসলে আমাদের লিমিটের আশ্রয় নেওয়া লাগে। তো জিনিসটা একটু কীরকম দেখো, আমি এক্স এর মান এক্স্যাক্টলি 3 বসাইতে পারতেছি না, তাহলে আমি চেষ্টা করলাম আচ্ছা 3 যদি না পারি তাহলে 3-এর কাছাকাছি একটা সংখ্যা বসাই, দেখি কি আসে। যদি আমি এক্স এর মানটা 2.9 নেই, এক্স এর মান যে 2.9, এটা 3-এর কাছাকাছি একটা সংখ্যা কিন্তু 3 না, তাহলে f(2.9) এই মানটা কত আসবে? 2.9 তার স্কোয়ার -9, নিচে 2.9 - 3, এই মানটা আসবে 5.9। একই রকমভাবে আমি যদি এক্স এর মানটা 2.99 নেই, 3-এর আরও কাছে গেলাম, আমি চাইলাম 3-এর আর একটু কাছে যাবো, দেখি কি হয়। তাহলে ফাংশনের মান 5.99 আসে। আমি যদি আরও কাছে যেতে চাই, এক্স এর মানটা 2.999 বসাইলাম, তাহলে ফাংশনের মান আসে 5.999। তাহলে খেয়াল করো, এক্স এর মান যখন আমি 3-এর কাছাকাছি যাচ্ছি, ফাংশনের মানটা তখন 6-এর কাছাকাছি যাচ্ছে। এই যে 5.9, এটা 6-এর খুব কাছের একটা সংখ্যা। 5.99 এটা 6-এর আরও কাছের সংখ্যা। 5.999 এটা 6-এর আরও কাছের সংখ্যা। এর মানে এক্স এর মান, আমি 3-এর যত কাছাকাছি যাচ্ছি ফাংশনের মানটা 6-এর তত কাছাকাছি যাচ্ছে। আচ্ছা ভাই, আমি তো দেখলাম যে আপনি 3-এর মানের থেকে এক্স এর মানটা 3-এর
একটু ছোট নিছেন। এর মানে আমি যদি সংখ্যা রেখায় চিন্তা করতাম যে এটা একটা সংখ্যা রেখা, এইখানে মনে করেন 3 আছে, আপনি 3-এর থেকে ছোট সংখ্যাগুলো নিছেন, মানে এক্স এর মানটা 3-এর এই পাশ থেকে আপনি আসছেন। এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 4, এখানে মনে করো 5। আপনি 3-এর থেকে একটু বড় নিয়ে 3-এর কাছাকাছি আসেন তো দেখেন কি হয়। আমি একটু ফাংশনটা আবার লিখি। f of x equal to x square minus 9 by x minus 3। এখন আমি চাইলাম যে হ্যাঁ আমি x এর মানটা 3-এর থেকে একটু বড় নিব। আমি মনে করলাম যে x এর মানটা 3-এর থেকে একটু বড়, মানে একটু বড় সংখ্যা হলো 3.1। তাহলে ফাংশনের মানটা কত আসে? হিসাব করলে দেখবা এখানে ফাংশনের মানটা আসবে 6.1। আচ্ছা, আমি 3-এর আরও কাছে আসতে চাইলাম, তাহলে আমি লিখলাম 3.01। এই 3.1-এর থেকে 3.01 এটা 3-এর আরও বেশি কাছে, তাহলে এইখানে ফাংশনের মানটা কি আসবে? 3.01। এখানে ক্যালকুলেশন করলে দেখবা মান আসবে 6.01। আমি যদি এক্স এর মানটা নিতাম 3.001, তাহলে ফাংশনের মানটা আসতো 6.001। তাহলে কাহিনীটা কি হলো? আমি এক্স এর মান ডান দিক থেকে যখন 3-এর কাছাকাছি আসতেছি, ফাংশনের মানটা 6-এর কাছে যাচ্ছে। আমি যত কাছে আসতেছি ফাংশনের মান 6-এর তত কাছে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা যখন দেখতেছি দুই পাশ থেকেই, যে লিমিট এক্স টেন্স টু 3 নেগেটিভ, মানে 3-এর বাম দিক থেকে 3-এর দিকে যাচ্ছে, তখন এফ অফ এক্স এর মানটা 6 না কিন্তু 6-এর কাছাকাছি যাচ্ছে। এটাকে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 3, মানে বাম দিক থেকে এক্স এর মানটা 3-এর কাছাকাছি গেলে ফাংশনের মানটা 6-এর কাছাকাছি যায়। যখন আমি ডান দিক থেকে 3-এর কাছাকাছি আসতেছি, এক্স টেন্স টু 3 পজিটিভ, তখনও মানটা 6-এর কাছাকাছি আসতেছে। এর মানে আমি এই দিক থেকেও 3-এর কাছে গেলে ফাংশনের মানটা এই জায়গায় আসে, এই দিক থেকেও আসলে ফাংশনের মানটা এখানেই আসে। এর মানে 3 বসাইলে আসলে এই মানটা হওয়া উচিত ছিল। তো এই কারণে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 3 এফ অফ এক্স ইকুয়াল টু 6। তো এই জিনিসটা আমরা কোন সময় লিখতে পারবো? যখন কোনো একটা ফাংশনের একটা নির্দিষ্ট পয়েন্টে আমি দুই পাশ থেকে আসলেই, ওই নির্দিষ্ট পয়েন্টে দুই পাশ থেকে আসলেই ফাংশনের মানটা সেম পাই। এক্স্যাক্টলি ওই পয়েন্টে মান পাইতেও পারি, নাও পাইতে পারি। বিষয়টা কীরকম একটু বিষয়টা ক্লিয়ার করা যাক। মনে করো এটা একটা ফাংশন, এইখানে হলো একটা বিন্দু আছে যেটা হলো এ বিন্দু, এটাকে আমি বললাম এ কমা জেড। তাহলে এই পাশ থেকে যদি আমি এ এর দিকে আসি, তাহলে এই ফাংশনের মানটা জেড এর দিকে যাচ্ছে। এই পাশ থেকেও আমি এ এর দিকে আসলে ফাংশনের মান জেড এর দিকেই যাচ্ছে। আবার মনে করো এরকম একটা ফাংশন আছে, এইখানের পয়েন্টটা হলো এ, তো এই পয়েন্টে আমি ফাংশনের কোনো মান পাচ্ছি না, মানে এখানে মানটা অনির্ণীয় আসতেছে। কিন্তু এর পরেও এই পাশ থেকেও যদি আমি এ এর দিকে আসি, তাহলেও ফাংশনের মানটা এই নির্দিষ্ট বিন্দুর দিকেই আসে। এই পাশ থেকেও যদি আমি এ এর দিকে আসি, তাও আমার এই দিকেই ফাংশনের মানটা আসতেছে।
এরকম ক্ষেত্রগুলো আমরা বলবো এখানে লিমিটের মানটা এক্সিস্ট করে। এই জন্য আমাদের লিমিটের ধারণাটা প্রয়োজন। যেই সমস্ত ক্ষেত্রগুলায় আমরা ফাংশনের কোনো একটা বিন্দুতে এক্স্যাক্টলি কোনো মান পাই না, মানে মানটা অনির্ণীয় আসে, তো ওই জায়গাটায় আমরা লিমিটের সাহায্যে ফাংশনের মানটা কি হতে পারত এটা আমরা ধারণা করতে পারি। তাহলে আমরা একটু বিষয়টাকে সামারি করি। যদি কোনো সময়, আচ্ছা আরেকটা জিনিস নিয়ে একটু বলি। মনে করো একটা ফাংশন এরকম আছে, ফাংশনের গ্রাফটা সাপোজ মনে করো এরকম। এই জায়গাটা এক্স এর যে মান, সে মানটা হলো এ। আমি যখন বাম দিক থেকে এ এর দিকে আসতেছি এক্স এর মান, তখন আমি ফাংশনের মানটা পাইলাম এইটা। কিন্তু যখন আমি ডান দিক থেকে এ এর দিকে আসতেছি, তখন মনে করো আমি ফাংশনের মানটা পেলাম এইটা। এর মানে লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স, এই জিনিসটা নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স। মানে ডান দিক থেকে আসলে আমি যেই মান পাচ্ছি, বাম দিক থেকে আসলে আমি সেই একই মান পাচ্ছি না। এই সমস্ত ক্ষেত্রগুলো আমরা বলবো এখানে লিমিটের মান এক্সিস্ট করে না। যদি কোনো একটা বিন্দুতে ডান দিক থেকে আসলেও যেই মান দিবে, মানে যেই মানের কাছাকাছি যাবে, বাম দিক থেকে আসলেও এক্স্যাক্টলি সেই মানের কাছাকাছি যাবে, তখন আমরা বলতে পারবো যে ওইখানে লিমিটের মানটা এক্সিস্ট করে। কিন্তু যদি না করে, মানে যদি এরকম শর্তটা ফিল আপ না করে যে ডান দিক থেকে আসলে একরকম দেখাচ্ছে, বাম দিক থেকে আসলে আরেক রকম দেখাচ্ছে, তখন আমরা বলবো লিমিটের মান এখানে এক্সিস্ট করে না। তাহলে আমরা মোটামুটি এরকম সামারি টানতে পারি। লিমিটের অস্তিত্ব থাকবে যে কোনো ফাংশনে লিমিটের অস্তিত্ব থাকবে যদি এই কথাটা একটু মডিফাই করার দরকার, একটু ভুল আছে এখানে। এক্স্যাক্টলি পয়েন্টটা বলে দেওয়া উচিত। কোনো ফাংশনের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স হয়। তাহলে এই জিনিসটাকে আমরা বলি লিমিটের অস্তিত্ব আছে কিনা সেইটার জন্য প্রয়োজনীয় সূত্র। তো এই লাইনটা তোমরা একটু মনে রাখবা। কোনো বিন্দুতে লিমিটের অস্তিত্ব থাকবে যদি ওই বিন্দুর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়। তো এই জিনিসটাকে আমরা এমনি লিখি যে লেফট হ্যান্ড লিমিট এফ অফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট এফ অফ এক্স।
তো পরবর্তীতে আমরা যাই। এখন মনে করো একটা ফাংশন নিয়ে আমরা এরকম চিন্তা করলাম যে একটা ফাংশন এরকম আছে, যে এই বিন্দুতে আমি ফাংশনের মানটা নির্ণয় করতে পারি না, কিন্তু আমি দেখলাম বাম দিক থেকেও এক্সের মান এ এর দিকে গেলে ফাংশনের মানটা ঠিক যেই দিকে যায়, ডান দিক থেকেও এ এর দিকে আসলে ফাংশনের মানটা ঠিক সেই দিকেই যায়। তাহলে আমি বলতে পারবো ভাইয়া এখানে লিমিটের মান এক্সিস্ট করে, অবশ্যই। তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু a নেগেটিভ f of x ইকুয়াল টু লিমিট x টেন্স টু a পজিটিভ f of x। আচ্ছা, এইখানে আমি যদি f of a নির্ণয় করতে চাইতাম, মানে ফাংশনে সরাসরি আমি a এর মানটা বসাই দিলাম, তাহলে মানটা অন্য আসবে। তার মানে এই মানটা সরাসরি f of a এর সমান না। যদি কোনো সময় লিমিটের মান সরাসরি ওই বিন্দুতে ফাংশনের মানের সমান হয়, তখন আমরা বলবো ওই ফাংশনটা কন্টিনিউয়াস। বিষয়টা গ্রাফের থেকে একটু দেখো। এই গ্রাফটা এখান থেকে মনে করো শুরু হয়েছে, সে চলতেছে চলতেছে চলতেছে, একটু অন্য একটা কালি নেই, লাল দিয়ে দেখাই। সে এইখান থেকে মনে করো চলতেছে, চলতে চলতে সে এইখানে যায় স্টপ হয়ে গেল। এরপর সে আবার এইখান থেকে শুরু হইলো, সে আবার চলা শুরু করছে, কিন্তু এই বিন্দুতে সে কোনো মান দিচ্ছে না, মানে এই বিন্দুতে সে স্টপ, এই বিন্দুতে সে চলে না। তো যখন কোনো একটা গ্রাফের মধ্যে এরকম কোনো ফাঁকা বিন্দু থাকে, তখন আমরা বলি ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস না। যদি ফাঁকা বিন্দু না থাকে, গ্রাফটা এরকম মানে পুরাপুরি কোনো ফাঁকা বিন্দু থাকতো না, যেটাকে আমরা মানে বলতে পারি যে ভরাট, পুরাপুরি যদি ভরাট থাকতো এরকম, তাহলে আমরা বলতাম ফাংশনটা কন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হইতো তাহলে কি হইতো, আমি যদি এখানে ফাংশনের মানটা কন্টিনিউয়াস হইতো, তাহলে আমি এফ অফ এর একটা মান অবশ্যই পাইতাম এফ অফ এর একটা মান, এবং সেই মানটা কার সমান হইতো, এক্স এর মান বাম দিক থেকে এ এর দিকে আসলে যার দিকে যাচ্ছে এফ অফ এর মানটা তার সমানই হইতো। এক্স এর মান ডান দিক থেকে এর দিকে আসলে ফাংশনের মানটা যার দিকে যাচ্ছে এফ অফ এর মানটা তার দিকেই, মানে সেই মানটাই হইতো। এই জন্য আমরা বলি যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হবে, যদি সেই ফাংশনের ওই বিন্দুতে লিমিটের মানটা ওই বিন্দুতে ফাংশনের মানের সমান হয়, তাহলে আমরা বলবো ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। আর যদি সেটা না হয়, তখন আমরা বলবো ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স অবিচ্ছিন্ন হবে যদি লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়। যদি এই শর্ত ফিল আপ না করে, তাহলে আমরা বলে দেব এই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস না।
তো কোনো বিন্দুতে ফাংশন কি কন্টিনিউয়াস কিনা এটা যদি আমাদেরকে চেক করতে বলে, তাহলে আমরা ফার্স্টে চেক করব ওই বিন্দুতে ফাংশনের লিমিটের মানটা এক্সিস্ট করে কিনা। যদি লিমিটের মানটা এক্সিস্ট না করে তাহলে অবশ্যই ফাংশন কন্টিনিউয়াস না। মানে জিনিসটা এরকম, আমি এই পাশের থেকে এক্সের মানটা এই পাশ থেকে এর দিকে যাচ্ছি, তখন লিমিটের যে মান পাচ্ছি, ডান দিক থেকে এর দিকে আসলে লিমিটের মানটা ভিন্ন পাচ্ছি। এর ফলে ফাংশনে আমি বলবো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিট এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট না করে তাহলে গ্রাফটা তো এরকম হইতো যে এই পাশ থেকে আসলে এরকম একটা গ্রাফ, আর এই পাশের থেকে আসলে কোনো সাপোজ এরকম একটা গ্রাফ, তার একই বিন্দুর দিকে আসতেছে না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই দেখে বোঝা যাচ্ছে এখানে একটা গ্যাপ আছে, অবশ্যই ফাংশনটা তাহলে কন্টিনিউয়াস না। তাহলে লিমিটের মান যদি এক্সিস্ট না করে তাহলে ফার্স্টে আমরা বলবো এটা কন্টিনিউয়াস না। আর যদি লিমিটের মান এক্সিস্ট করে তখন আমাদের চেক করতে হবে যে লিমিটের মান যে এক্সিস্ট করতেছে ওই মানটা কি ওই বিন্দুতে এক্স্যাক্টলি ফাংশনের মানের সমান কিনা। তখন আমাকে দেখতে হবে এই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটের মানটা এফ অফ এর সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো যে ওই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে একটু আমরা দেখি যে লিমিটের অঙ্কগুলো কেমনে করতে হয়। মনে করো একটা ফাংশন এরকম আছে, তোমাকে বললাম যে লিমিট এক্স টেন্স টু 4 এক্স মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এই জিনিসটার মান কত। মানে এই ফাংশনটার এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে লিমিটের মানটা আমি বের করতে চাচ্ছি। এই সমস্ত ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি এক্সের মানটা সরাসরি 4 বসাবো, দেখবো আকারটা কীরকম আসে। যদি আমি এক্সের মানটা 4 বসাইতাম তাহলে উপরে আসতো 4 মাইনাস 4, নিচে আসতো 4 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 12, তাহলে উপরেও 0 নিচেও 0, মানটা অনির্ণয় একটা আকার। যদি এরকম অনির্ণয় আকার আসে তখন আমাকে বুঝতে হবে যে এই সিস্টেম আমাদেরকে অঙ্ক করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, তো চলো দেখি সমাধানটা কেমনে করা যায়। তখন আমরা একটা সিস্টেম ফলো করব। এক্স টেন্স টু 4, আমরা ফার্স্টে মান বসাবো না। লিমিটের অঙ্ক করার নিয়ম হলো যে লিমিটের মান ফার্স্টে না বসায় অনির্ণীয় আকৃতিটাকে বাদ দিতে হয়। তো অনির্ণীয় আকৃতি কেমনে বাদ দিব, দেখো উপরে আছে এক্স মাইনাস 4, এটাকে ওর মতো রেখে দিলাম। নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটাকে আমি এমনি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x। 3টা এক্সের থেকে 4টা এক্স বিয়োগ করলে মাইনাস এক্স থাকবে, আর এখানে আছে মাইনাস 12। এখন লিখলাম লিমিট এক্স টেন্স টু 4, উপরে আছে এক্স মাইনাস 4, এই দুইটার থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4, এই দুটার থেকে আমি 3 কমন নিলাম প্লাস 3, তাহলে এখানেও এক্স মাইনাস 4। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 4, উপরে আছে এক্স মাইনাস 4, নিচে এই দুইটার থেকে এক্স মাইনাস 4 কমন যায়, তাহলে এখানে থাকবে এক্স প্লাস 3। তাহলে উপরে নিচে এক্স মাইনাস 4 দুরুম দুরুম, তাহলে পরে থাকলো হলো লিমিট এক্স টেন্স টু 4 1 বাই এক্স প্লাস 3। এখন যদি আমি এক্সের মানটা 4 বসাই তাহলে দেখো আর অনির্ণয় আকার আসতেছে না। তো এখন আমি এক্সের মানটা বসাই দেব, তাহলে 1 বাই 4 প্লাস 3
ইকুয়াল টু 1/9। ভাই আপনি এমনি কেন করলেন? ফার্স্টে যেমন করছিলেন যে এক্সের মানটা 4-এর থেকে একটু বড় নিছিলেন, এরপরে এক্সের মান 4-এর থেকে একটু ছোট নিছিলেন, এরপরে দেখছিলেন মানটা কোন দিকে যায়। যদি তাই হইতো, মানে একই দিকে যদি যাইতো, তখন আমরা বলতাম লিমিটের মানটা এটা। হ্যাঁ, তুমি ওইভাবে আসলে ম্যাথটা করতে পারো, কোনো সমস্যা নাই, বাট ওইভাবে করলে একটু বড় হয় আর কি। এইভাবে ম্যাথগুলো করে ফেলা সবচেয়ে সহজ। কিন্তু আমরা ওই রকমভাবে কখন করব? যখন আমাদেরকে বলবে ওই বিন্দুতে লিমিটের মানটা এক্সিস্ট করে কিনা। কোশ্চেনটা আমাদেরকে এরকম থাকতো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। আমাদেরকে যদি বলতো যে এক্স ইকুয়াল টু 4 বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে কিনা, তখন আমাদেরকে ওই একইভাবে করতে হতো। এক্সের মানটা একবার 4-এর থেকে ছোট নিতে হইতো, সামান্য একটু ছোট, আবার এক্সের মানটা একবার 4-এর থেকে সামান্য একটু বড় নিতে হইতো, মানে একবার বড় একবার ছোট এমনি নিয়ে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান দেখায় আমাদেরকে দেখাইতো লিমিটের মানটা আসলে এক্সিস্ট করে কিনা। তো লিমিটের ম্যাথগুলো করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়। তো আজকে আমি মেনলি এরকম সূত্রতন্ত্রর প্রমাণ অত বেশি দেখাবো না। আমরা কয়েকটা সূত্রের প্রমাণ একটু দেখব, তো বেশিরভাগ সূত্রে আমরা প্রমাণ দেখব না। ফার্স্টে আমরা দেখি লিমিটের সূত্র করার জন্য কিছু ধারার প্রয়োজন হয়। এই ধারাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা লিখলাম যে লিমিটের জন্য প্রয়োজনীয় ধারা। প্রয়োজনীয় ধারা। নাম্বার 1, ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা মনে রাখতে হবে আমাদেরকে। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ধারা হলো 1 প্লাস 1 বাই না এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম করে চলতে থাকবে। দ্বিতীয়ত আমাদের মুখস্থ রাখতে হবে এই ধারাটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা হলো 1 মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস, এরকম চলতে থাকবে। মানে এক্সের ঘাত যখন বিজোড় তখন তার আগে বসবে মাইনাস, আর এক্সের ঘাত যখন জোড় তখন তার আগে বসবে প্লাস। এরপরে আমাদের মনে রাখতে হবে এ টু দি পাওয়ার এক্স এর ধারা। চলো 1 প্লাস এক্স ইন্টু লন এ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার লন এ তার স্কোয়ার নিচে ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এমনি চলতে থাকবে। এরপরে আমাদের এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাটাও মুখস্থ রাখতে হবে। এটা হলো 1 মাইনাস এক্স
ln a by factorial 1 plus x square ln a তার স্কয়ার by factorial 2 minus x কিউব ln a তার কিউব by factorial 3 এরকম করে চলতে থাকবে। তো আপাতত এতটুকু মনে রাখলে আমাদের হবে। আরও কিছু ধারা প্রয়োজন, বাট আপাতত আমাদের লাগবে না। এরপরে আমাদের আরও কিছু সূত্র লাগবে। সূত্রগুলো লিখি, এর মধ্যে থেকে কয়েকটা সূত্রের প্রমাণ আমি করে দেব। এই সূত্রগুলো তোমাদের সব কয়টাই মুখস্থ করতে হবে। লিমিটের সূত্র, লিমিটের সূত্র নাম্বার 1, limit x tends to 0 sin x by x equal to 1. Number 2, limit x tends to 0 x by sin x equal to 1. এরপর লিমিট x tends to 0 tan x by x, এটার মান 1। এরপরে লিমিট x tends to 0 x by tan x equal to 1. এরপরে লিমিট x tends to 0 e to the power x minus 1 নিচে x, এইটার মান 1। লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to ln a. এরপরে লিমিট x tends to 0 ln 1 plus x by x, এই মানটা হলো 1। এরপরে আছে লিমিট x tends to 0 1 plus x whole to the power n minus 1 by n, sorry minus 1 by x, এই মানটা হলো n। এরপরে আছে হলো লিমিট x tends to infinitive 1 plus 1 by x whole to the power x, এই মানটা হলো e। এরপরে আছে লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x, এই মানটাও e। এরপর আছে লিমিট x tends to
a x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1। এই মোট 11টা সূত্র তোমাদের মানে কিছু করার নাই, মুখস্থ রাখতেই হবে। তো এর মধ্যে থেকে প্রথম প্রমাণটা আমি দেখাবো, তারপরে এইটাও দেখানো যাইতে পারে, এগুলোও দেখানো যাইতে পারে আর কি। অত বেশি প্রমাণ দেখাবো না, আসলে প্রমাণগুলো বইয়ের মধ্যেই আছে, জাস্ট 2-1টা প্রমাণ দেখাই। প্রথমে মনে করো এটা একটা বৃত্ত, সর্বোচ্চ কল্পনা শক্তি দিয়ে মনে করে নাও এটা একটা বৃত্ত। খুবই বাজে হয়েছে, একটু ভালো মতো আঁকা যায় কিনা। এই জায়গাটা যদি একটু ভালো করা যায় তাহলেই মনে হয় একটা বৃত্ত মনে হতে পারে। মনে করো এটা একটা বৃত্ত, এটার কেন্দ্র মনে করো এটা, কেন্দ্রটাকে আমি একটা ব্যাস দিয়ে যুক্ত করলাম, তাহলে এইটা হলো তার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমি ধরে নিলাম ব্যাসার্ধটা হলো 1 একক। কেন ধরলাম একটু পরে বলতেছি। তাহলে এইখানে যদি আর একটা ব্যাসার্ধ আঁকলাম, এই কোণটা মনে করো এক্স, এই বিন্দুর নাম দিলাম আমি ও, এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিলাম ডি। এ আর ডিকে আমি যোগ করলাম, আর এইখানে এই যে বৃত্তের চাপ, এই বৃত্তের পরিধির উপর আমি একটা বিন্দু দিলাম, যে বিন্দুটাকে বললাম বি বিন্দু। বিটাকে একটু পরে লিখি। এখন আমার মন চাইলো এ বিন্দুতে একটা লম্ব আঁকতে, এরকম করে। আমি কেন আঁকলাম? আমার মন চাইছে। কার সাথে লম্ব? এ ও এ রেখার উপর লম্ব। এরপরে এই লম্ব রেখাটা ডি এর সাথে আমি যোগ করে দিলাম, এই বিন্দুকে আমি বললাম ই বিন্দু। তাহলে একটু খেয়াল করো, এইখানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ ও এ বি না ও এ ডি, আর এই বিন্দুটার নামটা আমি দেইনি। এই বিন্দুটা মনে করো যে এটা হলো বি বিন্দু ছিল। এখানে একটা ত্রিভুজ হচ্ছে ও এ ডি, কোনটা? এই যে ও এ ডি, এই যে ডি বিন্দু, এই যে এ বিন্দু, আর এই যে ও বিন্দু, ও এ ডি। আরেকটা দেখো, আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা বড় ত্রিভুজ, ত্রিভুজ ও এ ই।
এবং খেয়াল করো এই ত্রিভুজের কোণ এটা হলো 90 ডিগ্রি। এই যে এখানে আরেকটা জিনিস আছে, তোমরা বৃত্তকলা জানো? বৃত্তকলা সম্পর্কে বৃত্তকলা হলো সেই জিনিস যে কলাটা দেখতে বৃত্তর মতো, আসলে এরকম কোনো জিনিস না। বৃত্তকলা ব্যাপারটা হলো এরকম, মনে করো এটা একটা বৃত্ত, এটা যদি কেন্দ্র হয় তো বৃত্তের কোনো চাপ কেন্দ্রের সাথে যদি যোগ করা যায় তাহলে সে এই বৃত্তের থেকে যে অংশটা কেটে নেয়, মানে পিজার স্লাইসগুলোর মতো একটা অংশ যদি কেটে নেয়, এই খণ্ডিত অংশটাকে আমরা বলি বৃত্তকলা। বৃত্তকলা। তো এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি হয়? পুরা বৃত্তের ক্ষেত্রফল কি? পুরা বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখলাম পুরা বৃত্তের মধ্যখানে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে? 2 পাই। পুরা কোণটা হলো 2 পাই। আর বৃত্তকলার এই যে ক্ষেত্রফল, এটাকে আমি বললাম হলো এক্স, মানে এই কোণটাকে আমি এক্স বললাম। তাহলে খেয়াল করো 2 পাই কোণের জন্য ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। তাহলে একক কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2 পাই ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2। এই পাই আর এই পাই দুরুম দুরুম। তাহলে এক্স পরিমাণ কোণের জন্য ক্ষেত্রফলটা হলো এক্স, মানে হাফ অফ এক্স আর স্কোয়ার। তাহলে দেখো এই চিত্রটায় একটা বৃত্তকলা আছে। কোনটা সেই বৃত্তকলা? যে ও এ বি ডি, ও এ, এই যে বি আর এই যে ডি, এতটুকু একটা বৃত্তকলা। তাহলে এইটার মধ্যে আমরা কয়টা জিনিস পাইলাম? 3টা জিনিস। একটা ত্রিভুজ, ত্রিভুজ ও এ ডি, আর একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এ ই, আর একটা বৃত্তকলা। এখন এই 3টা জিনিস আমরা একটু অ্যানালাইসিস করি। এটাকে মুছে দিই। দেখো জিনিসটা ছিল এরকম, বৃত্তকলাটা আমি একটু আঁকলাম। এইটা ছিল মনে করো আমার সেই বৃত্তকলাটা। এখানে এই কোণটা হলো এক্স, আর এই মাঝখানে এটা ছিল ত্রিভুজ। একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজের যেটা ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা এতটুকু অংশ বেশি। তাহলে কি আমি লিখতে পারি না যে এরিয়া অফ এ আর ই এ, এরিয়া অফ ত্রিভুজ ও এ ডি, এইটার মানটা বৃত্তকলার ক্ষেত্রফলের থেকে ছোট। তাহলে এরিয়া অফ বৃত্তকলার ক্ষেত্রফল ও এ বি ডি, এটা হলো যদি হয় ও, এইটা এ, এইখানে বিন্দুটা হলো বি, এইখানে বিন্দুটা ডি। এবং দেখো এই জিনিসটাকে একটু কপি করে এদিক নিয়ে আসি। এটাকে মুছে নেই। এখানে একটা সমকোণী ত্রিভুজ ছিল এরকম, যেটা ছিল ও এ ই। এই ও ই মানে ত্রিভুজ ও এ ই, এইটার ক্ষেত্রফলটা বৃত্তকলার ক্ষেত্রফলের থেকেও বড়, এই যে এতটুকু অংশ বড়। তাহলে আমি বলতে পারি এইটার থেকে বড় হলো ত্রিভুজ, মানে এরিয়া অফ
এরিয়া অফ ত্রিভুজ ও এ ই। আচ্ছা ঠিক আছে, এখন ত্রিভুজ ও এ ডি এটার এরিয়াটা কত? আমি বলছিলাম যে এই ব্যাসার্ধের মানটা হলো 1 একক, তাহলে এটা 1। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ এ বি ইন্টু সাইন সি। তাহলে এই সূত্র যদি ইউজ করি তাহলে লিখতে পারবো হাফ ইন্টু এ বি মানে কি, এই বাহু ইন্টু এই বাহু, তাহলে ইন্টু এ ও ইন্টু ও ডি ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত ইন্টু সাইন এক্স। এই মানটা বৃত্তকলার ক্ষেত্রফলের থেকে ছোট। বৃত্তকলার ক্ষেত্রফল হলো এরিয়া অফ, এরিয়া না দেখে বৃত্তকলার ক্ষেত্রফল একটু আগে আমরা দেখছি হাফ ইন্টু এক্স আর স্কোয়ার। এই ক্ষেত্রফলটা আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে ছোট। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার ভূমি হলো ও এ আর উচ্চতা হলো এ ই। এখন আমি জাস্ট খালি মানগুলো বসাবো। এ ও এর মান হলো 1, তাহলে এখানে বসাইলাম 1। ও ডি এর মানও 1, তাহলে এখানেও বসাইলাম 1। এর সাথে আছে হলো সাইন্স এক্স। এই মানের থেকে বৃত্তকলার ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ইন্টু আর স্কোয়ার। এক্স এর জায়গায় এক্স রাখলাম, আর এর মানটা তো 1, সো 1 স্কোয়ার। এই মানের থেকে বড় হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, দেখো এইখানে আমি একটা জিনিস লিখব, এই যে ও এ এটার মানটা আমি 1 লিখলাম, এ ই এইটার মানটা আমি কি লিখবো? দেখো এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই কোণের সাপেক্ষে আমি কি লিখতে পারি না যে tan x ইকুয়াল টু এ ই বাই এ ও লম্ব বাই ভূমি। তাহলে এ ই ইকুয়াল টু ও এ ইন্টু tan x। ও এর মানটা 1, তাহলে 1 ইন্টু tan x, এর মানটা হলো tan x। তাহলে এ ই এর জায়গায় আমি tan x লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম tan x। আমি সব জায়গার থেকে হাফ কেটে দিলাম, এই পাশ থেকে হাফ, এখান থেকে হাফ, এখান থেকেও হাফ বাদ। তাহলে থাকলো সাইন এক্স লেস দেন এক্স লেস দেন tan x। এখন এই যে tan x এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যাবে সাইন এক্স বাই কজ এক্স। আমি তোকে tan x এর বদলে সাইন এক্স বাই কজ এক্স লিখলাম। সাইন এক্স বাই কজ এক্স। এখন যদি আমি এটাকে বিপরীতকরণ করি, মানে উল্টায় দেই, যেটাকে আমরা অনেক সময় উল্টাকরণ বলতে পারি, তাহলে এই অসমতার চিহ্নটার দিক পাল্টায় যাবে। কেন পাল্টাবে? জিনিসটা হলো এরকম, খুব মানে সহজ। যদি 2 এর মানটা 4 এর থেকে ছোট হয় তো এটাকে উল্টায় দিলে এই মানটা হবে হাফ, এই মানটা হবে 1/4। 1/4 কি 1/2 এর থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তখন মানটা এরকম চেঞ্জ হয়ে যায়। তার মানে কোনো একটা অসমতাকে বিপরীতকরণ করলে চিহ্ন ঘুরে যাবে। তাহলে আমি এখানে যদি আমি বিপরীতকরণ করি তাহলে 1/sin x গ্রেটার দ্যান x
গেটার এক্স না, সরি, এটা হবে 1/x গ্রেটার দেন 1/x। এই মানটা আবার cos x বাই sin x এর থেকে বড়। এখন যদি আমি উভয় পাশে sin x দিয়ে গুণ দেই সব জায়গায়, তাহলে 1 গ্রেটার দেন sin x বাই x গ্রেটার দেন cos x। এই জিনিসটাকে আমি এইখানে লিখলাম। এখন আমি জাস্ট এই cos x যেহেতু সবার থেকে ছোট, এটাকে আমি আগে লিখলাম cos x লেস দেন sin x বাই x, এইটা লেস দেন 1। এখন আমার মন চাইলো আমি লিমিট নিব, লিমিট x টেন্স টু 0 cos x লেস দেন লিমিট x টেন্স টু 0 sin x by x is less than limit x tends to 0 1। তাহলে এখানে x এর মানটা যদি 0 বসাইতাম তাহলে আসতো 1, তাহলে এখানে আসবে 1। এটাকে এমনি রেখে দিলাম, লিমিট x tends to 0 sin x by x, আর x এর লিমিট 0 হোক আর যাই হোক 1 তো একটা ধ্রুব সংখ্যা, 1 এর জায়গায় 1ই থাকবে। এখন দেখো এই লাইনটা কি বলতেছে, লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এই মানটা 1 এর থেকে বড় আবার 1 এর থেকে ছোট। বিষয়টা কিরকম না? তো এই জিনিসটাকে আমরা আসলে বলি স্যান্ডউইচ থিওরিম। স্যান্ডউইচ থিওরিমটা হলো এরকম যে এখানে কোনো একটা জিনিস আছে, তো কোনো একটা বস্তুকে যদি এই পাশ থেকেও ঠেলে এই দিকে নিয়ে যাওয়া হয় এবং এই পাশ থেকেও ঠেলে এই দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে যখন মাঝখানে পড়তেছে চাপ খায়, যখন এই দুই পাশ থেকে এই বিন্দুর দিকেই আসে তখন আসলে ওই বস্তুটা এই বিন্দুতেই চলে যায়। এর মানে স্যান্ডউইচ থিওরি অনুসারে এই মানটা একের বাম পাশ থেকে চাপ খাইতেছে, ডান পাশ থেকে চাপ খাইলে একের দিকেই আসতেছে, তার মানে এই মানটা আসলে 1। সো আমরা বলতে পারি এখান থেকে যে লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। একই রকমভাবে তোমাদের এই সূত্রগুলো প্রমাণ করা যায়, একই রকমভাবে এই সবকটা সূত্রই প্রমাণ করা যায়। এরপরে আমরা আর একটা সূত্রের প্রমাণ দেখি, তারপরে আমরা অন্য টপিকে যাব। এই প্রমাণগুলো এক্স্যাক্টলি আসলে বইয়ের মধ্যে দেওয়া আছে, তো সবগুলো দেখানো আমি ম্যান্ডেটরি মনে করতেছি না। তো এই প্রমাণটা আমরা দেখব, চলো। যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু 1, এটা কেমনে হয়? দেখো ফার্স্টে আমি যদি এইখানে মনে করলাম যে এই মানটা আমি জানি না, আমার মন চাইলো আচ্ছা x এর মান যেহেতু লিমিট দেওয়া আছে 0-তে, তাহলে আমি 0 বসাই দিই, দেখি তো কি আসে। তাহলে e টু দি পাওয়ার 0 মাইনাস 1/0, e টু দি পাওয়ার 0 মানটা হলো 1 মাইনাস 1 নিচে 0, তাহলে মানটা আসতে 0/0, মানটা অনির্ণীয়। তাহলে এমনি করা যাবে না, তাহলে কেমনে করা যাইতে পারে? তাহলে আমাদের আবার সে একই কাজ, যে অনির্ণীয় আকারটাকে উঠাইতে হবে। তো আমরা এর ধারা দেখছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর ধারা 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম করে চলতে থাকতো। তো আমি এখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করলাম, যে এটা সমান লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসাইলাম, যে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস
এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস চলতে থাকলো, এইখানে একটা আছে -1, এই -1টা আর কি, নিচে আছে হলো এক্স। তাহলে দেখো এই যে +1 আর এই -1 এটা কেটে গেল, তাহলে নিচে থাকলো লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকলো শুধু এক্স, ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম করে চলতে থাকলো, নিচে আছে হলো এক্স। এখন আমরা কি করতে পারি, উপরের থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস আমরা চলতে থাকলো, নিচে আছে এক্স। তো খেয়াল করো নিচের এক্স আর উপরের এক্স এটা কাটা, তাহলে আমাদের কি থাকলো, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস টুট। এখন যদি আমি এক্সের মানটা 0 বসায় দেই, তাহলে 1 এর পরে যতগুলো টার্ম আছে দেখো সবগুলো 0 হয়ে যাবে, মানে 0কে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিলে 0, 0কে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ দিলে 0, মানে 1 এর পরে যতগুলো টার্ম আছে সবগুলো 0, তাহলে এখানে মানটা হলো 1। তো এইভাবে আসলে প্রমাণ করা যায় যে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এই মানটা হলো 1। তো চলো আমরা ফার্স্ট এই মানে চটপট একটা অঙ্ক করে ফেলি লিমিটের, দেন এরপরে আমরা অন্তরীকরণের মধ্যে ঢুকবো। আচ্ছা, ম্যাথটা প্রথমে লিখলাম, প্রবলেম f of x equal to মাইনাস এক্স যখন x এর মানটা 0 থেকে ছোট অথবা সমান, এটার মানটা x যখন x এর মান 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। এই ফাংশনের মানটা হলো 1 মাইনাস এক্স যখন x এর মান 1 এর থেকে বড় অথবা সমান। তোমাকে বলা হইল x ইকুয়াল টু 0 ও x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি আলোচনা করো। কন্টিনিউটি আলোচনা করো। তো আমরা ফার্স্টে কি দেখছিলাম যে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা, এইটা দেখতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে ফাংশনের ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করে কিনা। যদি লিমিট এক্সিস্ট করে তাহলে দেখতে হবে সেই এক্সিস্ট করা মানটা ওই বিন্দুতে ফাংশনের মানের সমান কিনা। তো ফার্স্টে আমরা দেখি x ইকুয়াল টু 0 এর জন্য, x ইকুয়াল টু 0 এর জন্য লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 0 নেগেটিভ f of x ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 নেগেটিভ। দেখো x এর মান 0 থেকে
ছোট, মানে কি এক্স এর মান জিরোর বাম দিকে জিরোর থেকে আসতেছে, মানে জিরোর বাম দিক থেকে জিরোর দিকে যাচ্ছে, এর মানে এক্স এর মানটা জিরোর থেকে একটু ছোট। তাহলে এক্স এর মান যখন জিরোর থেকে একটু ছোট তখন ফাংশনের মানটা হলো মাইনাস এক্স। তাহলে আমি বসাইলাম মাইনাস এক্স। তো এখানে যদি আমি এক্সের জায়গায় জিরো বসাই দিই তাহলে মাইনাস জিরো সমান হলো জিরো। আচ্ছা, তাহলে আমি বসাইলাম। এখন আমি দেখলাম রাইট হ্যান্ড লিমিটটা দেখি, লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স। এটার মানে কি এক্সের মানটা জিরোর ডান দিক থেকে জিরোর কাছে আসতেছে, মানে জিরোর থেকে একটু বড়, সামান্য একটু বড়। তাহলে আমি লিখব লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ, যখন এক্সের মান জিরোর থেকে একটু সামান্য বড় তখন ফাংশনের মানটা হলো এক্স। তাই আমি লিখলাম শুধু এক্স। এখানেও যদি জিরো বসাই তাহলে মান আসবে জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো নেগেটিভ সমান এফ অফ এক্স লাগবে এখানে। এইটা লিমিট এক্স টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্সের সমান। তাহলে সুতরাং এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, তাই লিখলাম লিমিটিং ভ্যালু এক্সিস্ট। এখন লিমিটের ভ্যালু এক্সিস্ট করলেই তো ফাংশন কন্টিনিউয়াস হয় না। তাহলে এক্সিস্টিং যে মান, লিমিটের ভ্যালু যে এক্সিস্ট করতেছে, লিমিটের ভ্যালুটা যে জিরো, এই জিরো যদি মানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশনের মান যদি জিরো হয় তাহলে আমি অবশ্য বলতে পারবো ফাংশনটা কন্টিনিউয়াস, নাহলে তো বলতে পারবো না। তাহলে আমি দেখলাম যে এফ অফ জিরোর মানটা কত আসে এটা আমি দেখতে চাই। তা যখন আমি এফ অফ জিরো লিখলাম, দেখো এক্সের মান যখন জিরোর থেকে ছোট অথবা সমান তখন ফাংশনের মান মাইনাস এক্স। তাহলে আমি এখানে মাইনাস দিতে হবে, এক্সের জায়গায় যেহেতু আমি জিরো বসাবো তাহলে এখানে বসাতে হবে জিরো, মানটা হলো জিরো। তাহলে সুতরাং লিমিটিং ভ্যালু এইটা সমান এফ অফ জিরো। সুতরাং এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ফাংশন কন্টিনিউয়াস। এখন আমি দেখব এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ফাংশনকে কন্টিনিউয়াস কিনা। এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য লিমিট এক্স টেন্স টু ওয়ান নেগেটিভ এফ অফ এক্স, এক্সের মান ওয়ানের থেকে একটু ছোট তখন এফ অফ এক্সের মানটা কত, ওয়ানের থেকে ছোট কিন্তু জিরোর থেকে বড় যখন এরকম হয়েছে তখন এক্সের মানটা হলো এক্স, মানে ফাংশনের মানটা হলো এক্স। তাহলে আমি বসাইলাম শুধুমাত্র এক্স। তো এখানে যদি এক্সের মানটা ওয়ান বসাই দিই তাহলে মান আসবে ওয়ান। লিমিট এক্স টেন্স টু ওয়ান পজিটিভ এফ অফ এক্স, ফাংশনের লিমিটের মানটা এক্স, মানে এক্সের মানটা ওয়ানের থেকে একটু বড়, ওয়ানের থেকে যখন একটু বড় হয় তখন ফাংশনের মানটা হলো ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে বসাইলাম ওয়ান মাইনাস এক্স। এখানে যদি আমি এক্সের মান ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমরা দেখতেছি লিমিট এক্স টেন্স টু ওয়ান নেগেটিভ এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান পজিটিভ এফ অফ এক্স। সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না।
এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট না করে লিমিটিং ভ্যালু, তাহলে অবশ্যই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস না।